ব্যক্তিবৃন্দ, আশা রাখি সবাই সময়ে বাসায় আছে এবং সুস্থ আছে। সব বসার সবাইকে নিয়ে সেটি কামনা করি। তবে আমি সঞ্জিত কুমার সাহা, আমি তোমাদেরকে গণিত বিষয় পড়াবো। গণিত বিষয়ে পড়াবো যে অধ্যায়টা, সেই অধ্যায়টার নাম হলো সমান্তর ধারা, যেটা আমাদের 13.1। এই 13.1-এর সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের কিছু খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে হবে। সেই বিষয়গুলো হলো এরকম, যদি আমরা এই বিষয়গুলো না জানি আমরা অঙ্কে বুঝতে পারবো না। তাই আমাদেরকে প্রথমে জানতে হবে অনুক্রম কি। অনুক্রম হলো কতগুলো রাশি যদি একটা নির্দিষ্ট নিয়মে চলমান থাকে, তখন ওই রাশিগুলোকে বলা হবে অনুক্রম। যেমন 2, 4, 6, 8 এই রাশিগুলো হলো অনুক্রম। কারণ এই রাশির সাথে এই রাশির পার্থক্য 2, আবার এই রাশির সাথে এই রাশির পার্থক্য 2, এই রাশির সাথে এই রাশির পার্থক্য 2। তাহলে যেহেতু পার্থক্যগুলো সমান অথবা অনুপাত যদি সমান হয়, তখন এটা হলো তার একটা নিয়ম। এই নিয়মটা যদি সে মেনে চলে, তখন এই রাশিগুলোকে বলা হবে অনুক্রম। এখন অনুক্রম জানার পর আমরা জানব ধারা। অনুক্রমের পদগুলো কি, অর্থাৎ আমরা এই যে অনুক্রমের রাশিগুলো পেলাম, এই রাশিগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তখন আমরা যেটা পাবো সেটা হবে একটা ধারা। তাহলে আমরা জেনে গেলাম ধারাটা। আমি আবার বলছি, অর্থাৎ অনুক্রমের পদগুলো যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, তখন ওই যে রাশিগুলো পাওয়া যাবে সেইটাকে বলা হবে একটা ধারা। অনেক ক্ষেত্রে দেখা যায় 2, -4, +6, -8 এরকম হয়ে থাকে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে, অর্থাৎ তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার, আপনি বলেছেন যে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলেই ধারা উৎপন্ন হয়, কিন্তু আমরা কিছু অঙ্কে পাবো প্লাস মাইনাস অথবা সবই মাইনাস। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো এই মাইনাসের আগে কিন্তু আমাদের একটা মনে প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্ন দ্বারা এই মূলত ধারাটা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? সেক্ষেত্রে সবাই বুঝতে পেরেছ? আশা রাখি সবাই বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হলো ধারা কত প্রকার? ধারা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ধারাটা হলো 2 প্রকার। এই ধারা 2 প্রকারের মধ্যে হলো একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুরুত্তর। একটা হলো সমান্তর ধারা। কি ধারা বলা? সমান্তর ধারা। অপরটা বলা গুরুত্তর ধারা। এখন প্রশ্ন হলো সমান্তর ধারা কি? যদি কোনো ধারা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য, কোনো ধারা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান হয়, তখন সেই ধারাটাকে বলা হবে সমান্তর ধারা। যেমন এখানে দেখো, 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, 4 এর পূর্বপদ 2, 6 এর পূর্বপদ 4, 8 এর পূর্বপদ 6। সুতরাং এই ধারা 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা 2 পাচ্ছি, 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা 2 পাচ্ছি, 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলেও আমরা 2 পাচ্ছি। তাহলে দেখা গেল কি এইখানে প্রত্যেকটা পার্থক্য সমান। সুতরাং এই ধারাটাকে বলতে পারবো আমরা কি ধারা? সমান্তর ধারা। ক্লিয়ার? সমান্তর ধারা সম্পর্কে শিখেছিলা? তাহলে আমরা এই ধারাটাকে কি ধারা বলবো? সমান্তর ধারা। সমান্তর ধারা আবার 2 প্রকার, একটা সসীম সমান্তর ধারা আর একটা অসীম সমান্তর ধারা। সসীম সমান্তর ধারা হলো যে ধারা পদ সংখ্যা নির্দিষ্ট থাকে, সেই ধারাটাকে বলা হবে সসীম সমান্তর ধারা। আর যে ধারা
পদ সংখ্যা নির্দিষ্ট থাকে না, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলমান থাকে, তখন সেই ধারাটাকে বলা হবে অসীম সমান্তরাল। এখন প্রশ্ন হলো স্যার গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা কোন ধারা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদে, কি বলছি কথাটা, কোন ধারা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান হয়। এখানে বলছি অনুপাত, অনুপাত মানে কি ভাগফল, অনুপাত মানে ভাগফল যদি সমান হয় তখন সেই ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারাটা সার্কুলারলি লিখে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ, যেমন 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা 2 পেলাম, 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা 2 পেলাম, 16 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলেও আমরা 2 পেলাম। তাই এখানে প্রত্যেকটা অনুপাত কিন্তু আমাদের সমান। অনুপাত মানে কি ভাগ, 16 কে 8 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যাবে, এটি হলো অনুপাত। এটা কি অনুপাত, অনুপাত মানে হলো ভাগ। তাহলে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কি জানব, এবং আমাদের পরীক্ষার প্রশ্নে উল্লেখ নাও থাকতে পারে যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা, তাহলে আমাদের এই সংজ্ঞাটি বুঝে নিতে হবে যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা, এবং এই তথ্য থেকে আমাদেরকে চিনতে হবে যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। যদি সমান্তর ধারা হয় তাহলে আমাদের সমান্তর ধারার যে প্রয়োগ, যে নিয়মনীতি আছে, যে সূত্রাবলী আছে তার মাধ্যমে আমাদের আগাতে হবে। আর যদি সেটা গুণোত্তর ধারা হয় তাহলে গুণোত্তর ধারার যে নিয়মনীতি আছে সেই নিয়মনীতি অনুসারে আমাদেরকে আগাতে হবে। এখন আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু b, n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু b। এখানে a টাকে বলা হয় প্রথম পদ এবং b টা হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর, d টা হলো সাধারণ অন্তর, আর n হলো পদ সংখ্যা, n টাকে বলা হবে পদ সংখ্যা। এটা হলো আমাদের n তম পদের ক্ষেত্রে, অর্থাৎ শেষ পদ। n তম পদ মানে শেষ পদ। শেষ পদের জন্য আমাদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু b। তাহলে আমরা কি বললাম, এটা হলো প্রথম পদ, আর d টা হলো সাধারণ অন্তর, আর n টা হলো পদ সংখ্যা। তাহলে স্যার সাধারণ পদটা আমরা কিভাবে লিখব? সাধারণ পদের সূত্র হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী, অর্থাৎ সাধারণ পদ আমরা বের করতে গেলে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। একটু আগে আমরা বলেছি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 30, এরকম একটা আমরা ধারা লিখছিলাম। এই ক্ষেত্রে সাধারণত হবে এটা হলো আমার যে কোনো পদ, আর এটার পূর্ববর্তী পদ হলো এটা। এখানে প্রথম পদ এটা হবে 2, আর সাধারণ পদ d হবে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। d ইকুয়াল হবে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। আর n তম পদের ক্ষেত্রে যদি এটা হয় এরকম ভাবে 8 তম পদ a প্লাস r মাইনাস 1 ইনটু d। যদি 8 তম পদ হয় তাহলে আমরা বলবো a প্লাস r মাইনাস 1 ইনটু d। যদি 10 তম পদ হয় অর্থাৎ দশম পদ হয় তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইনটু d। অনুরূপভাবে যদি আমাকে বলা হয় 5 তম পদ তাহলে আমরা বলবো a প্লাস 5 মাইনাস 1 ইনটু d। n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল টু n by 2 into 2s plus n minus 1 into d. sn equal to n by 2 into 2s plus n minus 1 into d. অনুরূপভাবে যদি আমাকে বলা হয় 23 টি পদের সমষ্টি, s of 23 equal to 23 by 2 into 2s plus 23 minus 1 into d। আমরা এইভাবে সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ যতটি পদের সমষ্টি করবে n এর জায়গায় আমরা পদ বসাবো।
তাহলে এটার মান আসবে 23/2 ইনটু twice a প্লাস 22b। এখন শিক্ষার্থীরা এই যে সূত্র, এটা কিন্তু একটা সূত্র, এইটা একটা সূত্র, এইটাও আমাদের একটা সূত্র। এই দুইটা হলো আমাদের এই সমান্তর ধারা অঙ্ক করার জন্য মূল সূত্র। যদি বলা হয় এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল হবে Sn equal to n into n plus 1 divided by 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো Sn equal to n into n plus 1 divided by 2। তাহলে আমাদের এই অধ্যায়ে সমস্যাগুলি সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই এই সূত্রগুলো আমাদের নলেজে থাকতে হবে, অর্থাৎ আমাদের মাথায় থাকতে হবে। তাহলে আশা রাখি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন আমি তোমাদের এই অধ্যায়ে কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। এখন আমরা একটা জিনিস প্রমাণ করি, একটু আগে আমরা যে সূত্রটা বললাম যে n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 into 2a plus n minus 1 into b। এই সূত্রটা কি প্রকাশ করে, কোথা থেকে পেল, এই জিনিসটা আমরা এখন প্রমাণ ধরি। মনে করি সমান্তর ধারার প্রথম পদে সাধারণত b, পদ সংখ্যা n এবং সমষ্টি Sn। যেহেতু পদ সংখ্যা n তাহলে তার সমষ্টি Sn। ধরি শেষ পদ ইকুয়াল টু b, সুতরাং Sn ইকুয়াল টু a plus b plus a plus 2b plus r2 plus a minus 2b plus r2 p minus b plus p। যেহেতু আমরা বলেছি শেষ পদ p, তাহলে এটা হলো p, p এর আগের পদ তাহলে একটা d কম হবে, সেই জন্য p minus d। তার আগের পদ এই পদ থেকে আরেকটা d কম হবে, সেটা হবে p minus 2d। এখন এই যে ধারাটা, এই ধারাটাকে যদি আমরা বিপরীত ক্রমে সাজি, অর্থাৎ এইভাবে আছে, এখন আমরা ঠিক এইভাবে এটাকে বলা হয় বিপরীত ক্রমে সাজি। যেমন 1 2 3 4 5 পর্যন্ত আমি লিখলাম, কিন্তু এখন এই সংখ্যাগুলো যদি আমি বিপরীত ক্রমে লিখতে পারি তাহলে লিখতে হবে 5 4 3 2 1। সেইভাবে যদি আমি লিখি তাহলে Sn equal to এখানে এই p আমাদের এখানে চলে আসলো, p minus d p minus d p minus 2d p minus 2d plus dot 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 p a plus 2d a plus d a a। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে a এবং c যদি যোগ করি তাহলে a plus p, আর Sn এবং Sn অর্থাৎ এটাও সমষ্টি এইটাও সমষ্টি, এই দুইটা সমষ্টি যোগ করলে 2 into Sn a plus b আর a minus d যদি আমি যোগ করি তাহলে ad কাটবে, তাহলে আমাদের a plus b থাকে। আবার এটা আর এটা যদি যোগ করি প্লাস মাইনাস কাটা কি a plus b। অনুরূপভাবে ad কাটা ad কাটা, তাহলে এখানেও a plus b থাকে, এখানেও a plus b থাকে, এখানেও a plus b থাকে। যেহেতু আমরা বলেছি n সংখ্যক পদ, যেমন আমরা যদি বলি 2 plus 2 plus 2 plus 2 plus 2, এখানে 5টা 2 আছে, এই 5টা 2 এর যোগফল যদি আমরা গুণন আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি 5 into 2 লিখতে পারি। অনুরূপভাবে আমি লিখলাম যে 2Sn equal to n into a plus p, n into a plus p। তাহলে Sn equal to হবে এই, অর্থাৎ উপর পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি Sn equal to হবে n/2 into a plus p। a plus p আমাকে বলছি p টা হলো শেষ পদ, শেষ পদ মানে হলো n তম পদ, শেষ পদ মানে হলো n তম পদ। আমরা জানি n তম পদ ইকুয়াল টু a plus n minus 1 into d। একটু আগেই আমরা শিখেছিলাম যে n তম পদ ইকুয়াল টু a plus n minus 1 into d। এই সূত্র অনুসারে যদি আমরা বসাই তারপরে কি দাঁড়াবে, তারপরে রাশিটা দাঁড়াবে n/2 into a যদি যোগ করি তাহলে হবে 2a plus n minus
বলছিলাম যে Sn equal to n by 2 into twice a plus n minus 1 into d। তাহলে কি আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম না? n by 2 into twice a plus n minus 1 into d। এই সূত্রটাকে আমরা যতগুলো রাশির সমষ্টি নির্ণয় করতে হবে সেই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে কোন ধারার ক্ষেত্রে? সমান্তর ধারা। আমরা একটা সমস্যা নিয়ে সমাধান করব। সেই সমস্যাগুলো এরকম 2 5 12 19 30 সাধারণ অন্তর এবং 12তম পদ। যেই কথাটা আমি একটু আগে বলে আসছিলাম যে আমরা বলছিলাম ধারা অর্থাৎ অনুক্রমের পদগুলোকে যদি প্রাচীন দ্বারা যুক্ত করা হয় তাহলে সেখানে ধারা উৎপন্ন হবে। কিন্তু এখানে আমাদের মাইনাস চিহ্ন আছে, এই কথাটা আমি পূর্বেই বলে আসছি কেন মাইনাস চিহ্নটা হয়েছে। এই এখানে বলছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে এই ধারা থেকে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে এখানে a equal to 2, এখানে প্রথম পদ a equal to 2। সুতরাং সাধারণ অন্তর b equal to, সাধারণ অন্তরের সূত্র হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে -5 -2 তাহলে -7। এই একটা অবস্থা আমরা পেয়ে গেছি। বলছে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ। আবার আমরা জানি n-তম পদ equal to a plus n minus 1 into d। আমরা বলছিলাম n এর জায়গায় যত মান বসাবো তততম পদ বের হবে। তাহলে এখন যদি আমাকে বলা হয় 12তম পদ, সুতরাং এখানে আমরা প্রথম পদ a equal to পেয়েছি 2, সাধারণ পদ d পেয়েছি -7। তাহলে কি পেলাম? প্রথম পদ a equal to 2 এবং সাধারণ পদ d equal to -7। সুতরাং 12তম পদ a plus 12 minus 1 into b equal হবে a plus 11। তাহলে এখানে আমাদের a এর মান জানি এবং d এর মান। তাহলে আমরা a এর মান বসাই a আর d এর মান হলো 11 into -7। তাহলে 2 -77 তাহলে থাকতেছে -75। এই হলো আমাদের এই সমস্যাটা সমাধান। কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন -77 থেকে যদি আমরা +2 চলে যায় তাহলে আমার -75 থাকে। আশা রাখি শিক্ষার্থীরা একটু বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আমি এখন তোমাদের সামনে আরেকটি সমস্যার সমাধান করব। এটা হলো 4 + 7 + 10 + 30 + 30 কোন পদ 300 অর্থাৎ নির্দিষ্ট পদ। এই পদটা কততম? এই পদটা এই যে এই সংখ্যাটা আমাদের কততম পদ সেটা বের করতে হবে। এটা বের করতে গেলে দেখতে হবে এখানে প্রথম পদ a equal to 4, সাধারণ অন্তর d equal to 7 minus 4 equal to 3, কমা দিয়ে আমরা আরেকটা লিখব 10 minus 7 equal to 3। যেহেতু এখানে পার্থক্য দুইটা সমান তাই আমরা এই যে ধারাটা এই ধারাটাকে বলতে পারবো কি ধারা? সমান্তর ধারা। তাই ঠিক আছে, তাহলে সুতরাং ইহা একটি সমান্তর ধারা। ধরি ধারাটি n-তম পদ সমান 300, n-তম পদ সমান 301। আমরা জানি n-তম পদ সমান a plus n minus 1 into b, n-তম পদ সমান a plus n minus 1 into b। তাহলে প্রশ্ন মতে a plus n minus 1 into b equal to 301।
অর্থাৎ যেহেতু আমরা nতম পদের সূত্র এটা পেয়েছি এবং আমরা ধরে নিয়েছি nতম পদ সমান আমাদের 300n, তাহলে এইটা সমান আমরা এটা বলতে পারি। তাহলে এইটা সমান আমরা এটা বলতে পারি। সেই কারণে আমরা দেখলাম যে প্রশ্নমতে a প্লাস n মাইনাস 1 ইনটু b ইকুয়াল টু 301। এখানে আমাদের a এর মান দেওয়া আছে 4, b এর মান দেওয়া আছে 3। তাহলে আমরা এখন মানগুলো বসাই। a এর মান 4 প্লাস n মাইনাস 1 ইনটু b এর মান দেওয়া আছে 3 ইকুয়াল টু 301। 3n minus 3 equal to 301. এর মান ছিল আমাদের 4 plus 3n minus 3 equal to 301 বা 3n equal to 301 minus 1. 3n equal to 300. n equal to 300 আর 3 এর কাটে তাহলে আমাদের হয় সুতরাং n equal to 100। সুতরাং ধারাটি 100তম পদ 300। সুতরাং ধারাটি 100তম পদ 300। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, কারণ আমরা আগে যে সূত্র আলোচনা করেছিলাম সেই সূত্রের আলোকে আমরা এই সমস্যার সমাধান করেছি। এখন আমি তোমাদেরকে আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে সমস্যার কথা বলেছিলাম যে আমরা যে সমস্যাটা নিয়ে সমাধান করব সেই সমস্যাটা হলো এরকম: কোন সমান্তর ধারা p তম পদ p স্কয়ার এবং q তম পদ q স্কয়ার হলে, আবার বলছি, কোন সমান্তর ধারা p তম পদ p স্কয়ার এবং q তম পদ q স্কয়ার হলে ধারাটি p প্লাস q তম পদ নির্ণয় করো। p প্লাস q তম পদ নির্ণয় করো। তাহলে মনে করি সমান্তর ধারা প্রথম পদ সমান a, সাধারণত সমান b এবং পদ সংখ্যা সমান n। সুতরাং n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু b। এই সূত্রটা আমরা প্রথমে আলোচনা করেছি, তারপর আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োজন। অনুরূপভাবে যদি আমরা বলেছিলাম যে n তম পদের জায়গায় যদি আমরা 12 তম পদ করি তাহলে 12a প্লাস 12 মাইনাস 1 ইনটু b। সুতরাং এইখানে যদি আমাকে বলা হয় p তম পদ, সুতরাং p তম পদ সমান a প্লাস p মাইনাস 1 ইনটু b। প্রশ্ন মতে a প্লাস p মাইনাস 1 ইনটু b ইকুয়াল, আমাদের এখানে প্রশ্নে বলে দেওয়া আছে p তম পদ সমান p স্কয়ার, তাহলে আমরা এটাকে বলতে পারি p স্কয়ার। এটা হলো সমীকরণ নাম্বার 1। আবার q তম পদ সমান a প্লাস q মাইনাস 1 ইনটু b। q মাইনাস 1 ইনটু q তম পদ সমান a প্লাস q মাইনাস 1 ইনটু b। যদি আমাদের q তম পদ বলছি q স্কয়ার, তাহলে প্রশ্ন মতে a প্লাস q মাইনাস 1 ইনটু b ইকুয়াল টু q স্কয়ার। a প্লাস q মাইনাস 1 ইনটু b ইকুয়াল টু q স্কয়ার। এটা হলো সমীকরণ নাম্বার 2। এটা হলো সমীকরণ নাম্বার 2। এখন 1 নং এবং 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে যদি আমি 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে এখানে আমরা একটু কাজ করি, এই সংখ্যাটাকে একটু চেঞ্জ করে দিই। a প্লাস p
মাইনাস ডি ইকুয়াল টু পি স্কয়ার। এইখানে সমীকরণ নাম্বারটা না দিই, আমরা এইখানে সমীকরণ নাম্বারটা এখন 1 নং ও 2 নং সমীকরণ, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে কি দাঁড়াবে? a প্লাস pd মাইনাস d ইকুয়াল টু p স্কয়ার, a প্লাস qp মাইনাস d ইকুয়াল টু q স্কয়ার। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা জানি বিয়োগের সময় নিচের সংখ্যাগুলো প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমাদের এইটা প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস এর অর্থাৎ pd মাইনাস qd। সুতরাং pd মাইনাস qd ইকুয়াল টু p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখান থেকে যদি আমরা d কমন নিই তাহলে p মাইনাস q ইকুয়াল টু p প্লাস q ইনটু p মাইনাস q। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b একটা সূত্র। তাহলে অনুরূপভাবে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু p প্লাস q ইনটু p মাইনাস q। বা যদি হুবহুকে p মাইনাস q দ্বারা ভাগ করি তাহলে b ইকুয়াল টু p প্লাস q। তাহলে b এর মান কত পেয়ে গেলাম আমরা? b ইকুয়াল টু p প্লাস q। সুতরাং আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। সুতরাং p প্লাস q তম পদ সমান a প্লাস p প্লাস q মাইনাস 1 ইনটু d। এখন আমরা যদি এখানে d এর মানটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস p প্লাস q মাইনাস a plus pd plus qd minus d equal to a plus pd minus d plus qd। আমরা জানি a plus pd minus d equal to p স্কয়ার। এটা আমাদের প্রশ্নে ছিল যে p তম পদ ইকুয়াল টু ছিল p স্কয়ার, অর্থাৎ এই p তম পদ ছিল a plus p minus 1 into d। সেটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ 1 নং সমীকরণের যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে বসাবো। প্লাস এই d এর মান পেয়েছি আমরা p প্লাস q ইকুয়াল টু p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। এই হলো আমাদের এই সমস্যাটার সমাধান। আশা রাখি শিক্ষার্থীরা আমরা এই সমস্যাটা বুঝতে পেরেছি। এবং তাহলে আমাদের কি দাঁড়ালো? এখানে d এর মান পেয়েছিলাম p প্লাস q, অনুরূপভাবে আমরা বলেছিলাম n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। p প্লাস q তম পদ যদি হয়, আমরা এই কথাটা আগেও বলেছিলাম p প্লাস q তম পদ ইকুয়াল টু a প্লাস n এর স্থানে p প্লাস q বসাতে হবে, p প্লাস q মাইনাস 1 ইনটু d। এখানে এই d দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, এই d দ্বারা যদি আমরা এই রাশিটাকে গুণ করি তাহলে কি দাঁড়াবে? a দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে pd প্লাস a প্লাস q দ্বারা যদি d কে গুণ করি qd প্লাস a মাইনাস d দ্বারা যদি 1 কে গুণ করি, আমরা জানি যে কোনো রাশি দ্বারা d কে গুণ করি সেই রাশিটি হয় d কত a b pd। আর এখানে মাইনাস এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই একসাথে নিয়ে আসলাম আর প্লাস qd প্লাস এইটুকু আমরা সূত্র জানি a প্লাস pd মাইনাস d ইকুয়াল টু p স্কয়ার। এর 1 নং সমীকরণ থেকে আমরা সেটা পেয়েছি। তাহলে এখানে d এর মান আমরা পেয়েছিলাম p প্লাস q, আমরা এখানে d এর জায়গায় p প্লাস q বসাবো। তাহলে p স্কয়ার এই q দ্বারা যদি আমরা দুইটা রাশিকে গুণ করি
তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে হবে bq, এটা দ্বারা এটাকে গুণ করে প্লাস a প্লাস q দ্বারা q কে গুণ করলে হবে q স্কয়ার। এইটুকু হলো আমার এই সমস্যাটার সমাধান। শিক্ষার্থীরা, আমি আরো দুই একটি সমস্যা তোমাদেরকে লিখে দিচ্ছি বাড়ির কাজ করার জন্য। আমরা আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনার প্রেক্ষাপটে আমরা খুব সহজেই এই দুইটা সমস্যার সমাধান করতে পারব। আমরা যে সমস্যাগুলোর সমাধান করেছি সেই সমস্যাগুলোর সমাধান করলে পাশাপাশি তোমাদের এই দুইটা অঙ্ক থাকবে বাড়ির কাজ হিসেবে। আশা রাখি সবাই দুইটা বাসায় বসে বসে এই সমস্যাটার সমাধান করে নেবে। এবং কারো যদি সমস্যা থাকে, যেহেতু তোমাদের এটা বই আছে, সবার ফোন নাম্বার আছে, প্রয়োজন আমাকে ফোন করে এই সমস্যাগুলো যেখানে বুঝতে না পারবে আমাকে প্রশ্ন করবে। আমি আশা করব ব্যক্তিগতভাবে হলো তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর তোমরা সবাই বাসায় থাকো এবং মঙ্গল থাকো সেই কামনা করি আজকের